সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। চট্টগ্রাম কলেজের স্কুল কর্তৃক পরিচালিত 2021 সালের প্রথম অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লেনিন বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে গণিত। গণিত বইটি তোমাদের কাছে খুবই নতুন এবং বছরের প্রথম দিকের প্রথম চ্যাপ্টারের বই, প্রথম দ্বিতীয় তৃতীয় চ্যাপ্টারের চ্যাপ্টারগুলো তোমরা যদি একটু পুনরালোচনা করো তাহলে দেখতে পাবে অনেক জিনিস তোমাদের সাথে ফ্যামিলিয়ার, মানে তোমরা খুবই পরিচিত, আবার অনেক জিনিস তোমরা অপরিচিত। তো আমরা আজকে এই গণিত বিষয়ের সপ্তম শ্রেণীর পুরো গণিত বিষয়ে তোমাদের প্রশ্নপত্রের ধারণা, কিভাবে মান বন্টন হবে সেটা ধারণা দিয়ে শুরু করছি। পরবর্তীতে আমরা আজকের ক্লাসে আমরা টপিকের মধ্যে যাব আশা করা যাচ্ছে। দেখো, আমরা একটু বোর্ডের দিকে যদি যাই তাহলে বোর্ডের দিকে তোমরা দেখতে পাবে আমরা তোমাদের পুরো বইতে 11টা অধ্যায়, এই 11টা অধ্যায়কে আমরা 4টা ভাগে ভাগ করেছি। সেই 4টা ভাগের মধ্যে প্রথম ভাগটা হচ্ছে পাটিগণিত, তারপরে বীজগণিত, তারপর জ্যামিতি, দেন পরিসংখ্যান। প্রথমে পাটিগণিত। এই পাটিগণিতে তোমাদের 3টে অধ্যায়, তোমরা একটু বইটা খুললেই বুঝতে পারবে। প্রথম 3টা অধ্যায় হচ্ছে পাটিগণিতে। অধ্যায় 1 মূলদ ও অমূলদ সংখ্যা, অধ্যায় 2 সমানুপাত ও লাভ ক্ষতি, অধ্যায় 3 পরিমাণ। এই 3টা অধ্যায় মিলেই পাটিগণিত। এরপর হচ্ছে বীজগণিত, যেটা তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ে আসছে। বীজগণিত পরবর্তী ধাপে আমরা বীজগণিত সম্পর্কে পড়ব। এই বীজগণিতের অধ্যায় সংখ্যা হচ্ছে 4টে। অধ্যায় 4-এ আছে বীজগণিতীয় রাশি, গুণ ও ভাগ। অধ্যায় 5 বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। অধ্যায় 6 বীজগণিতীয় ভগ্নাংশ। অধ্যায় 7 সরল সমীকরণ। এর পরে অধ্যায় 8-এ গিয়ে দেখা যাচ্ছে জ্যামিতি। জ্যামিতিতে অধ্যায় 8-এ আছে সমান্তরাল সরলরেখা, অধ্যায় 9 ত্রিভুজ, অধ্যায় 10 সর্বসমতা ও সদৃশ্যতা, এবং সর্বশেষ 11 অধ্যায় যেটা তথ্য উপাত্ত, এটাকে আমরা বলছি পরিসংখ্যান। এই 4টা ভাগে ভাগ করার কারণটা হলো এই 4টা ভাগকে কেন্দ্র করেই আমাকে সম্পূর্ণ রূপে 7টি প্রশ্নের উত্তর দিতে হয়। আমরা যদি এই পাটিগণিতকে ক বিভাগ ধরি, এটাকে যদি খ ধরি, এটাকে যদি গ ধরি এবং এটাকে যদি ঘ ধরি, তাহলে দেখো 4টা বিভাগ আমরা পাই। এই 4টা বিভাগের প্রতিটি বিভাগ থেকে তোমাকে প্রথম ক, খ এবং গ প্রতিটি বিভাগ থেকে 2টো করে প্রশ্নের উত্তর দিতে হবে। এই ক বিভাগে তোমার প্রশ্নের সংখ্যা থাকবে 3টা, ঠিক খ বিভাগে থাকবে 3টা, গতে থাকবে 3টা, ঘতে থাকবে 2টো। তাহলে আমি একটু দেখি, এখানে থাকবে 3টা, এখানে থাকবে 3টা, এখানে থাকবে 3টা, এখানে থাকবে 2টো। এই প্রত্যেকটা বিভাগ থেকে 3টা, এই আউট অফ 3 তোমাকে আনসার করতে হবে 2টো, আউট অফ 3 এখানে আনসার করতে হবে 2টা, আউট অফ 3 এখানে আনসার করতে হবে 2টা, এবং এখানে থেকে 1টা। সর্বমোট তোমাকে 7টা প্রশ্নের উত্তর দিতে হবে মোট 11টা প্রশ্ন থেকে। কটি প্রশ্ন থেকে? মোট 11টি প্রশ্ন থেকে 7টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এই 7টি প্রশ্নের উত্তর তুমি পাবে পাটিগণিত থেকে 3টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। বীজগণিতে 3টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। জ্যামিতিতে 3টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, এবং পরিসংখ্যানে 2টো প্রশ্ন থাকবে, 1টা প্রশ্নের উত্তর দিতে হবে। মোট প্রশ্নের সংখ্যা হবে 11টি এবং তোমাকে উত্তর দিতে হবে 7টি। যে কোনো 7টি নয়, প্রতিটা বিভাগ থেকে বলে দেওয়া হবে এতটা প্রশ্নের উত্তর দাও। কখনো বলা হয় ক, খ, গ প্রতিটি বিভাগ থেকে 2টি করে এবং ঘ বিভাগ থেকে 1টি করে প্রশ্নের উত্তর দেবে। এরপরে অথবা বলা হয় মানে পাটিগণিত থেকে 3টি, বীজগণিত থেকে 3টি, জ্যামিতি থেকে 3টি ও পরিসংখ্যান থেকে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই গেল তোমার পুরো বইয়ের টোটাল সিলেবাস। তো তোমরা চাইলে একটু লিখে নিতে পারো, আমি তোমাদেরকে সময় দিচ্ছি।
একটু লিখে নাও। আচ্ছা, যেহেতু অনলাইন তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। আমরা একটু যদি প্রশ্নপত্র থেকে সরে গিয়ে এই প্রশ্নপত্রের, এইটা হচ্ছে প্রশ্নপত্রের মানে প্রশ্ন কিভাবে করা হবে সেটা, আমরা যদি মানবন্টনে যাই একটু, তাহলে একটু দেখব। আমি অধ্যায়গুলো একটু মুছে দিই, এখন আমাদের এই অধ্যায়ের কাজ নাই। আমি যদি এখানে মানবন্টনে যাই, মোট আমার 70 মার্কস প্লাস 30 মার্কস, টোটাল 100 মার্কসের পরীক্ষার প্রশ্ন আমাকে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে পরিসংখ্যান। তাহলে প্রতিটি প্রশ্ন মনে করো 1 নাম্বার 1 2 3, এই প্রতিটি প্রশ্ন তোমার 10 নাম্বার করে, 10 10 10। এই 10 সম্পর্কে আমরা জানি, এই 10 সৃজনশীলের 10 নাম্বার হচ্ছে 3টা ভাগে বিভক্ত। একটা জ্ঞানমূলক প্রশ্ন, একটা অনুধাবনমূলক প্রশ্ন, আর একটা হচ্ছে উচ্চতর দক্ষতা। তাহলে এই যে গণিতে 3টে ধাপে বিভক্ত 10 নাম্বারটা, 2 4 4 2 4 4। তাহলে এখানে যদি 2 4 4 আমরা এভাবে যুক্ত করি, 2 4 4, তাহলে প্রত্যেকটাতে এভাবেই তোমার প্রশ্নগুলো যুক্ত হবে। তাহলে একই রকম করে এখানে 4 5 6, এখানে 7 8 9, এখানে 10 11। এই প্রত্যেকটা বিভাগ থেকে যে কোনো দুটো করে প্রশ্নের উত্তর দিতে হবে, এবং পরিসংখ্যান থেকে একটি প্রশ্নের উত্তর দিয়ে তোমাকে কি করতে হবে, পূর্ণাঙ্গ প্রশ্নগুলোর উত্তর সম্পাদন করতে হবে। এখন কথা হলো, এখানে তো টোটাল আমি পাচ্ছি স্যার 70, আর 30 কোথায়? আর 30 হচ্ছে যে নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনী অভিজ্ঞতা আমরা বলে থাকি, মানে 4টি প্রশ্ন থাকবে, সেখান থেকে একটি প্রশ্নের উত্তর আমাকে বের করে নিতে হবে, এবং সেটাতে এই মুহূর্তে তোমাদের ক্লাস 8 পর্যন্ত টিক চিহ্নের মাধ্যমে সেইটা শেষ করতে হবে। এবং নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে এই শিক্ষাক্রমে আমরা সেটা বৃত্তভাটের মাধ্যমে সেই প্রশ্নটার উত্তর নিয়ে থাকি 30 নম্বরে। তাহলে এই গেল আমার টোটাল 100 নম্বরের মূল্যায়ন, যে আমরা কিভাবে 100 নম্বরের মূল্যায়ন করে থাকি। তাহলে এই হচ্ছে আমরা মোটামুটি আমরা এই সিলেবাস সম্পর্কে একটু জানলাম। তাহলে সিলেবাসটা সম্পর্কে আমি আরেকটু তোমাদেরকে বলি, এবারে বোর্ডে বলবো না, এবার একটু করে লিখে দেখাচ্ছি বোর্ডের মধ্যে, যে আমরা এই 100 মার্কস আমরা কিভাবে পেলাম। এই 100 মার্কসের মধ্যে পাটিগণিত থেকে থাকবে তোমার 3টা প্রশ্ন, তার মধ্যে 2টোর অ্যান্সার করতে হবে। প্রতিটা প্রশ্নের মানে মান হচ্ছে 10, যেখানে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, অনুধাবনমূলক প্রশ্ন থাকবে, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে। ঠিক একই রকম করে বীজগণিত 3টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টো প্রশ্নের অ্যান্সার করতে হবে। জ্যামিতিতে 2টো প্রশ্ন থাকবে, 3টা প্রশ্ন, তার মধ্যে 2টোর অ্যান্সার করতে হবে। এবং পরিসংখ্যানে 2টো প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে, যেটাকে আমরা তথ্য ও উপাত্ত বলছি। এই হচ্ছে আমার টোটাল সিলেবাসটা। তো এই সিলেবাসটা আমরা যখন প্রতিষ্ঠান খুলবে, বা এই অতিমারিটা যদি মহামারী বলা মানে প্যান্ডেমিক সিচুয়েশনটা যদি আরো একটু বিলং করে, তাহলে তোমাদেরকে অনলাইনে দিয়ে দেওয়া হবে, হয়তোবা সিলেবাস সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে দেওয়া হবে, প্রথম অর্ধবার্ষিক এবং বার্ষিক সিলেবাসটা কিরকম হবে। আশা করা যাচ্ছে পরিস্থিতি উন্নতির পথে। খুব শীঘ্রই আমরা প্রতিষ্ঠানে ক্লাসে ফিরে যেতে পারবো, আবার সেই পুরনো পরিবেশ, পুরনো অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমরা সবাই মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করতে থাকি। খুব তাড়াতাড়ি মনে হচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত সময়ে পৌঁছাতে পারবো। তো আজকের পাঠের প্রথম বিষয়বস্তু, প্রথম অধ্যায় নিয়ে আমরা একটু আলোচনা করব। সেই প্রথম অধ্যায়টি হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। এটা হচ্ছে পাটিগণিতের বিষয়বস্তু, অধ্যায় 1। মূলদ ও অমূলদ সংখ্যা, এটা হচ্ছে পাটিগণিতের বিষয়বস্তু। তাহলে
মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা আছে কি না নাই, কারণ আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ে আসছি ঠিক, কিন্তু ষষ্ঠ শ্রেণীতে আমাদের ওভাবে আমরা শ্রেণীকক্ষে পাঠ গ্রহণ করতে পারিনি, পাঠ দিতেও পারিনি। তো তাই আমরা এই মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে ধারণা দেওয়ার আগে আমরা এই যে এখানে সর্বশেষ যে জিনিসটা সংখ্যা, এই সংখ্যা সম্পর্কে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সংখ্যা কি? কেউ কি বলতে পারবে সংখ্যা কি? তোমরা সবাই জানো সংখ্যা কি। সংখ্যা হচ্ছে একটা মান। কিসের মান? যেটাকে গণনা করা যাচ্ছে, যেটাকে কোনো জিনিস দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে কোনো জিনিস দ্বারা উপস্থাপন করা হয়, যেটাকে কোনো জিনিস দ্বারা নির্ণয় করা হয়। অনেকগুলি কথা বললাম। মান উপস্থাপন করা যায়, নির্ণয় করা যায়, প্রমাণ করা যায়, তারপরে প্রস্তাব করা যায়, অনেক রকমের ভাবে বলা যায়। তোমরা যখন তোমরা এখন তো সবাই অনলাইনে খুব বেশি পরিমাণে ইউজ টু, ফ্যামিলিয়ার বলা যায় অনলাইনে। তো তোমরা একটু গুগলে যদি সার্চ দাও হোয়াট ইজ নাম্বার, তখন দেখবে অনেকগুলি কথা চলে আসবে। অ্যান্ড arithmetical value expressed by a word or figure representing a particular quantity and used in counting and making calculation. কাউন্টিং এবং ক্যালকুলেশন, গণনা করা যাচ্ছে, ক্যালকুলেশন করা যাচ্ছে, তার মানে কি যোগ বিয়োগ গুণ ভাগ করা যাচ্ছে। সংখ্যা, এই সংখ্যাগুলো বিভিন্ন রকমের হতে পারে। আমরা নিউমারিক্যাল বলি, নাম্বার বলি, আবার বলি অ্যারিথমেটিক্যাল নাম্বারও বলি, আবার অ্যালফাবেটিক নাম্বার বলি। তাহলে নিউমারিক্যাল মানে কি গণনাযোগ্য সংখ্যা, যেগুলো আমরা গণনা করে থাকি। 1 2 3 4 5 6 7 8 9 10। আমার ক্লাসে কতজন স্টুডেন্ট আছে? আমার ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে। ছাত্র সংখ্যা কত? 100। গণনা করলাম, গণনাযোগ্য সংখ্যা। আবার আমি বললাম যে না, আমি গণনা করব না, আমি করব কি, আমি এ বি সি ডি বলবো প্রত্যেকটাকে। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ইটস ওয়ান কাইন্ড অফ কাউন্টিং। এটা আমি কি করলাম? গণনা করলাম। এটাও গণনা করা যায়, এটাও গণনা করলাম। তাহলে ইজ আ নাম্বার, এটাও একটা নাম্বার, সংখ্যা। এই সংখ্যা নিয়েই, এই সংখ্যার একটা সংখ্যা নিয়েই আমাদের এই পুরো চ্যাপ্টারটা। এই সংখ্যা সম্পর্কে আমাদের জানতে গেলে আমরা সংখ্যা সম্পর্কে অনেক জিনিস জেনে আসছি। সবচেয়ে বেশি সংখ্যা সম্পর্কে যেটা জেনেছি সেটা হচ্ছে ছোট ক্লাসে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা সম্পর্কে জেনেছি। 0 থেকে 9 এই 10টি সংখ্যা আমরা জেনেছি। এরপরে আমরা এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা জানতে গিয়ে দুটো সংখ্যার প্রস্তাব করেছিলাম, বা দুটো সংখ্যা সম্পর্কে জেনেছিলাম। সেটা হচ্ছে, এক হচ্ছে জোড় সংখ্যা, আর একটা হচ্ছে বিজোড় সংখ্যা। দ্যাট ইজ দ্য অড নাম্বার অ্যান্ড দ্য ইভেন নাম্বার। অড অ্যান্ড ইভেন, জোড় এবং বিজোড়। আমরা 2 থেকে শুরু করেছিলাম জোড়, 2 4 6 8, এগুলোকে বলেছিলাম জোড়। এবং এই বাকি যে সংখ্যাগুলি আছে 1 3 5 7 9, এগুলোকে বলেছিলাম বিজোড়। খুব ভালো করে তোমরা যদি মেমোরিটাকে রিকল করো, তোমার চিন্তা ভাবনাটাকে যদি একটু পেছনের দিকে নিয়ে যাও, তোমরা জোড় এবং বিজোড় সংখ্যা সম্পর্কে সবাই জানো। সবাই মোটামুটি জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা সম্পর্কে একটা ভালো ধারণা পোষণ করো। জোড় কি, বিজোড় কি। এই জোড় এবং বিজোড় সংখ্যা জানার পর আমরা যেটা জানলাম, স্বাভাবিক সংখ্যা। আমরা একটু করে লিখবো স্বাভাবিক সংখ্যা। 0 অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। 0 অপেক্ষা বড় যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, আমরা একটু লিখছি স্বাভাবিক সংখ্যা। শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা। যেমন 1 2 3 4 5 ডট 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 এরকম সংখ্যাগুলোকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা। 0 অপেক্ষা বড়, শূন্যকে নয়, শূন্যকে আমরা স্বাভাবিক সংখ্যা বলছি না, বলা হচ্ছে 0 অপেক্ষা বড় যে কোনো পূর্ণ ধনাত্মক সংখ্যা। বলে স্যার ধনাত্মক সংখ্যা বলছে, ঋণাত্মক সংখ্যা নাই, আছে তো। দেখো আমরা ক্লাস 6-এ পড়েছিলাম, আমরা সংখ্যা রেখার মাধ্যমে পড়েছিলাম
ডান পাশে শূন্য থেকে ডান পাশে যত রকম সংখ্যা আছে সবগুলোই ধনাত্মক, এবং বাম পাশে যত সংখ্যা আছে সেটাকে বলা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। বাস্তবিকে গণিতের মধ্যে আমরা ধনাত্মক শব্দটাকে ব্যবহার না করে বলি ঋণাত্মক এবং অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক মানেই ধনাত্মক, যেটাকে বলা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তাহলে শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা, এবং এই সংখ্যাগুলোকে আমরা প্রকাশ করছি 1 2 3 4 5 6 এভাবে ডট ডট অনেকগুলো সংখ্যা দ্বারা প্রকাশ করছি। এখন বলা হচ্ছে স্যার পূর্ণ সংখ্যা কি? তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে যে ভগ্নাংশ নয় এমন সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, যেগুলো সংখ্যাগুলি ভগ্নাংশ নয়। তাহলে কি ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা? অবশ্যই ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যা বলা হচ্ছে, পূর্ণ সংখ্যার সংজ্ঞাতে আমরা বলছি ভগ্নাংশ নয় এমন ধনাত্মক সংখ্যা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্যকে পূর্ণ সংখ্যা বলা হচ্ছে। ভগ্নাংশ নয় এমন ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য। ভগ্নাংশ নয়, ভগ্নাংশ মানে কি? হর এবং লবের একটা কম্বিনেশন, দ্য কম্বিনেশন বিটুইন ডিনোমিনেটর এন্ড দ্য নিউমারেটর। হর এবং লবের যে কম্বিনেশন, এই কম্বিনেশনটাকে বলা হচ্ছে ভগ্নাংশ। এবার কম্বিনেশনটা কি? তাদের মধ্যে একটা রিলেশন আছে, এই রিলেশনটা হচ্ছে ভগ্নাংশ। তো ভগ্নাংশ সম্পর্কে আমরা নিম্নতর ক্লাসে, ক্লাস 4 5 6 এ অনেক পড়ে আসছি। তাহলে এই ভগ্নাংশ কি আমরা জানি, একটা হর থাকবে, একটা লব থাকবে, এবং তাদের অনুপাত দ্বারা একটা সংখ্যা প্রকাশ করা হবে, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ নয় এমন সংখ্যাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে তাহলে কি কি থাকবে? তাহলে পূর্ণ সংখ্যা, যদি আমরা একটা পূর্ণ সংখ্যার উদাহরণ দেই, পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে ধরো -3 -2 -1 0 1 2 3, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। মানে কি নয়? ভগ্নাংশ নয়, কিন্তু কি কি আছে? ঋণাত্মক সংখ্যা আছে, এগুলো সবগুলো ঋণাত্মক সংখ্যা। শূন্য আছে, আবার ধনাত্মক সংখ্যা আছে। তাহলে এই সংখ্যাগুলোকে সবগুলোকে আমরা কি বলছি? সবগুলোকে আমরা বলছি কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি কি বললাম? সংখ্যা বললাম, জোড় সংখ্যা বললাম, বিজোড় সংখ্যা বললাম, স্বাভাবিক সংখ্যা বললাম, পূর্ণ সংখ্যা বললাম। বলে স্যার চ্যাপ্টারের নাম তো মূলদ ও অমূলদ সংখ্যা, আপনি এতগুলো সংখ্যা বলাচ্ছেন কেন? এই সংখ্যাগুলি সম্পর্কে যদি আমরা না জানি, পরবর্তীতে মূলদ এবং অমূলদ যখন আমি ক্লাসিফাই করব, আমি যখন সেন্ট্রালাইজড করব, তখন আমরা এই জিনিসগুলো সম্পর্কে একটা মানে মানে দ্বিমত তৈরি হবে যে আমরা ওই সংখ্যাগুলো কোত্থেকে, ওই সংখ্যাগুলো সম্পর্কে তো আমরা জানি না। অনেকে জানো, অনেকে জানো না। আমি জানি না, এই জন্য আমি পড়াচ্ছি। তোমরা জানো, তোমরা একটু বেশি করে জানবে। আচ্ছা, তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা পড়লাম, পূর্ণ সংখ্যা পড়লাম। এখন আমরা যে জিনিসটা পড়ব, ধনাত্মক পড়লাম, ঋণাত্মক পড়লাম, আমরা পড়লাম জোড় সংখ্যা পড়লাম, বিজোড় সংখ্যা পড়লাম। আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে বর্গ সংখ্যা সম্পর্কে জানবো। বর্গ কি? কোন রাশিকে সে রাশি দ্বারা গুণ করলে যে রাশি পাবো, কোন রাশিকে, ভালো করে খেয়াল করবে, কোন রাশিকে সেই রাশি দ্বারা গুণ করলে। বলে স্যার এটা আবার কি কথা বলবে? আমি একটা রাশি লিখলাম 2 মিটার, এটা একটা রাশি। কোন রাশিকে বলা হচ্ছে কাকে? এই যে এই রাশিটাকে ওই রাশি দ্বারা গুণ করলে, আবার 2 মিটার লিখলাম। তাহলে একটা রাশিকে আরেকটা রাশি দিয়ে নয়, কোন রাশিকে ওই রাশি দ্বারা দ্বিতীয়বার যদি গুণ করি, তাহলে আমরা কি পাই? 2 মিটার গুণ 2 মিটার, 4 মিটার স্কয়ার। তার মানে কি? আমি 4 বর্গ মিটার লিখছি। এখানে একটা শব্দ ব্যবহার করছি, বর্গ। এই যে স্কয়ার, এটাকে বলা হচ্ছে, ইংরেজিতে বলা হচ্ছে স্কয়ার, QUARE, স্কয়ার। এটাকে বলা হচ্ছে বর্গ, 4 বর্গ মিটার। আমি আবার বলছি 4 মিটার স্কয়ার বা 4 বর্গ মিটার। কিভাবে পেলাম? কোন রাশিকে সেই রাশি দ্বারা গুণ করলে যে রাশি পাওয়া যায়, সেই রাশিটাকে বলা হচ্ছে বর্গ রাশি। কোন রাশিকে সে রাশি দ্বারা গুণ করলে যে রাশি পাওয়া যায় সেটা হচ্ছে বর্গ রাশি। এখন আমি রাশিটাকে তুলে দিই, তোমরা একটু লিখে নিতে পারো। কোন রাশিকে সেই রাশি দ্বারা গুণ করলে যে রাশি পাওয়া যায় সেটা হচ্ছে বর্গ রাশি। এরকম অনেকগুলো রাশি আমরা পাই। 2 কে 2 দিয়ে গুণ করলে 4 পাচ্ছি,
3কে 3 দিয়ে গুণ করলে 9 পাচ্ছি, 4কে 4 দিয়ে গুণ করলে 16 পাচ্ছি, 5কে 5 দিয়ে গুণ করলে 25 পাচ্ছি, 6কে 6 দিয়ে গুণ করলে 36 পাচ্ছি, 7কে 7 দিয়ে গুণ করলে 49 পাচ্ছি, 8কে 8 দিয়ে গুণ করলে 64 পাচ্ছি, 9কে 9 দিয়ে গুণ করলে 81 পাচ্ছি এবং 10কে 10 দিয়ে গুণ করলে 100 পাচ্ছি। এরকম আরো অনেক, 11কে 11 দিয়ে গুণ করলে 121 পাচ্ছি, 12কে 12 দিয়ে গুণ করলে 144 পাচ্ছি, 13কে 13 দিয়ে গুণ করলে 169 পাচ্ছি। তাহলে এই যে পাওয়া পাচ্ছি কিভাবে? গুণ করে, ওই রাশিকে দিয়ে গুণ করে, যা এটা এই যে রাশি। তাহলে এখানের মধ্যে যদি আমি এই মিটারটা তুলে দিই, আমি যদি শুধু রাশি, শুধু সংখ্যাটা লিখি, মানে কোনো একক ব্যবহার না করে আমি যদি শুধু সংখ্যা লিখি, তাহলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বর্গ সংখ্যা বলে। আমি যদি আবার বলি, তোমরা একটু করে খেয়াল করো, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বর্গ সংখ্যা বলে। বর্গ সংখ্যা আমরা বুঝলাম, কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা আমরা পাবো সেই সংখ্যাটা হচ্ছে বর্গ সংখ্যা। তাহলে আমরা যদি একটু এখানে অন্য আরেকটা সংখ্যা দিয়ে দেখি, শুধু 2 দিয়ে দেখলে তো হয় না, 2 তো সবাই পারি। আমরা যদি 5 গুণ 5, 7 গুণ 7, 9 গুণ 9, এগুলো হচ্ছে 25। আমি 25টাকে সরাসরি না লিখে আমি যদি লিখি 5 এর উপর স্কয়ার সমান 25, 7 এর উপর স্কয়ার সমান 49, 9 এর উপর স্কয়ার সমান 81। এখন দেখো, আমি বলে স্যার এগুলো কি? এগুলো আমার নোটবুক থেকে প্রশ্ন হতে পারে, বহু নির্বাচনীতে প্রশ্ন হতে পারে। এগুলো কিসের উদাহরণ? আমি উদাহরণ দিলাম বর্গ সংখ্যার উদাহরণ, জোড় বর্গ সংখ্যার উদাহরণ, বিজোড় বর্গ সংখ্যার উদাহরণ, তারপরে কোনটি নয়। এখন তুমি তো জানো স্যার এটা তো বর্গ সংখ্যা, তুমি বর্গ সংখ্যাতে টিক চিহ্ন দিয়ে দিলে, রাইট হয়ে গেল। আমি যখন খাতা কাটলাম বা টিচার যখন খাতা চেক করলো, তখন দেখা গেল যে তোমারটাতে রং ক্রস করলো। বলে স্যার কেন? এটা তো বর্গ সংখ্যা। ওখানে কিন্তু স্পেসিফাই করে দেওয়া হয়েছে বিজোড় বর্গ সংখ্যা। এগুলো সবগুলো বিজোড় সংখ্যা, কিন্তু বিজোড় বর্গ সংখ্যা। তার মানে দেখো, তুমি একটু ইমাজিন করলে দেখতে পারবে, একটু কল্পনা করো, একটু চিন্তা করো, একটু চিন্তাশীলতা দেখাও যে 5কে 5 দিয়ে গুণ করেছি, এখানে একটা উপরে, তাহলে এখানে একটা 1, এখানে একটা 1। বলে স্যার এটা কিরকম? এই যে 5 গুণ 5, দেখো খুব মজার জিনিস। 5 এর উপর এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এই 5 এর সাথে এখানে 1 যোগ 1, তাহলে 5 2, তাহলে 5 5 25। আমরা ঠিক জিনিসটাকে এইভাবেই পাই প্রতিটা ক্ষেত্রে। মানে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে গুণ করলে, ওই সংখ্যা দিয়ে গুণ করলে একই রকমের সংখ্যা, তাহলে তার উপরে কি আছে? কোনো কিছু না থাকলে কিছু তো একটা আছে, সেটা হচ্ছে 1। 1 যোগ করলে 2 হয়, এই যে 25 পেলাম, এটাই হচ্ছে বর্গ সংখ্যা। এরকম আমরা অনেকগুলি বর্গ সংখ্যা পাই। এই যে পুরো বর্গ সংখ্যা যেগুলি পাই, এগুলি তোমার বইতে একটা চার্ট দেখবে, আমার যদি ভুল হয়ে না থাকে, পাঠ্য বই 1.2 এর, মানে পাঠ্য বইয়ের 1.2 একটা লেখা আছে, ওখানের মধ্যে দেখবে বর্গ সংখ্যার মানে ধর্মের একটা সারণী আছে, সংখ্যা বর্গ সংখ্যা, সংখ্যা বর্গ সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত আছে। এই তোমরা প্রত্যেকটা যেখানে কতগুলো খালি বক্স দেওয়া আছে দেখো, ওই খালি বক্সের মধ্যে তোমরা নিজেরাই বসাবে এটার বর্গ সংখ্যা কত, 4 এর বর্গ সংখ্যা কত হবে, 8 এর বর্গ সংখ্যা কত হবে, 9 এর বর্গ সংখ্যা কত হবে। ওখানের মধ্যে যেখানে দেওয়া আছে সেটা তো ভালো, যেটা দেওয়া নাই সেটা তোমরা পেন্সিল দিয়ে বইয়ের মধ্যেই লিখতে পারবে, কোনো সমস্যা নেই। যে তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস ইউরসেলফ, দ্যাট ক্যান রিয়েলাইজ দ্যাট তুমি এই জিনিসটা পুরোটাই বুঝতে পারবে যে তুমি এটা কিভাবে রিয়েলাইজ করতে পারছো। তাহলে এই হলো বর্গ সংখ্যা। এখন এই বর্গ সংখ্যা থেকে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা কি। যেসব বর্গ সংখ্যা স্বাভাবিক গণনাকারী সংখ্যা সেগুলোকে পূর্ণ বর্গ সংখ্যা বলা হচ্ছে। স্বাভাবিক গণনাকারী সংখ্যা, যেসব বর্গ সংখ্যা স্বাভাবিক গণনাকারী সংখ্যা সেগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। বলে স্যার একটা উদাহরণ দেন। উদাহরণ না দিলে মাথার মধ্যে ঢুকবে না। হ্যাঁ, মাথার মধ্যে একটু ঢুকে মতো একটা উদাহরণ দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। বলছে যেসব বর্গ সংখ্যা স্বাভাবিক গণনাকারী সংখ্যা, যে সকল বর্গ সংখ্যা স্বাভাবিক গণনাকারী সংখ্যা সেগুলি হচ্ছে তোমার, যে সকল বর্গ সংখ্যা স্বাভাবিক গণনাকারী সংখ্যা সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আমি একটু যদি লিখি 1, 4, 9,
16, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কেমনে স্যার? এটা কোত্থেকে আসছে? 1 এর বর্গ, 1 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে আমি পাই 1, 2 কে যদি 2 দিয়ে গুণ করি তখন পাই 4, 3 কে যখন 3 দিয়ে গুণ করি তখন পাই 9, 4 কে 4 দিয়ে গুণ করলে তখন পাই 16। তাহলে এগুলো হচ্ছে যে পূর্ণবর্গ, এগুলোকে বলা হচ্ছে এজন্য পূর্ণবর্গ। পূর্ণবর্গ, অর্ধবর্গ নয়, পূর্ণবর্গ মানে এটার সাথে এটাকে গুণ করে আমি 4 এর উপরে স্কয়ার পেয়েছি, তখন আমরা লিখেছি 4 4 16, 3 এর উপর লিখেছি 3 3 9, 2 2 4 গুণ করেছি। তাহলে এগুলোকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যে সকল সংখ্যা স্বাভাবিক গণনাকারী সংখ্যা সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো আজকে আমরা অনেক দূর এগিয়ে গেলাম। এই প্রথম চ্যাপ্টারের কিছুটা অংশ আমরা পড়লাম, দ্বিতীয় ক্লাসে আমরা এই প্রথম চ্যাপ্টারের অনেক দূর আগানোর চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা প্রথমে সংখ্যা সম্পর্কে পড়েছি, দ্বিতীয়ত স্বাভাবিক সংখ্যা সম্পর্কে বললাম। স্বাভাবিক সংখ্যা পড়ার পর আমরা জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা বললাম, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা বললাম। এরপরে পড়লাম পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা পড়ার পরেই আমরা চলে আসলাম বর্গ সংখ্যা কি, বর্গ রাশি পড়লাম, বর্গ সংখ্যা পড়লাম। বর্গ রাশি পড়ার পর বর্গ সংখ্যা পড়লাম, বর্গ সংখ্যা পড়ার পরে আমরা পূর্ণবর্গের মধ্যে গেলাম। তাহলে আমরা অনেকগুলি ধাপ অতিক্রম করলাম। পূর্ণবর্গ যেহেতু চলে গেলাম, তাহলে এর মধ্যে তোমাদেরকে আমি তোমাদের বইতে 1.2 একটা সারণী আছে, সেই সারণীতে ওখানের মধ্যে লেখা আছে বর্গ সংখ্যার ধর্ম সারণী লেখা আছে, দেখবে ওখানের মধ্যে একটা চার্ট আছে, ওখানের মধ্যে খালি করে অনেকগুলি সংখ্যার বর্গ কি হতে পারে সেটা লিখে নেয়। সেই জিনিসটা তোমরা পেন্সিল দিয়ে লিখবে। আর তোমাদের HWটা হবে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত এই সংখ্যাগুলি বর্গ সংখ্যা নির্ণয়। ও এটি হতে পূর্ণবর্গ সংখ্যা গুলো চিহ্নিত করো। মানে এখানে 1 থেকে 100 পর্যন্ত বর্গ সংখ্যা নির্ণয় করবে এবং এখান থেকে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো সেগুলো চিহ্নিত করবে। খুব সোজা, সবগুলো সংখ্যায় যেগুলো বের হবে সেগুলো সবগুলো পূর্ণবর্গ সংখ্যা। কারণ বর্গ সংখ্যা যখন নির্ণয় করবে তুমি 1 কে তো 1 দিয়ে গুণ করবে, 1 কে তো 2 দিয়ে গুণ করবে না, 2 কে 2 দিয়ে গুণ করবে, 3 কে 3 দিয়ে গুণ করবে। তাহলে এটা বর্গ সংখ্যা নির্ণয় যেমন হয়ে গেল। এগুলো এই সবগুলো বর্গ সংখ্যার মানগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আমি বুঝাতে পারছি? তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং অবশ্যই মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবে যাতে আমরা খুব তাড়াতাড়ি শ্রেণীকক্ষে ফিরে যেতে পারি। ধন্যবাদ সকলকে।